রাইয়ের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে বলল স্রোতকে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের গায়ে হলুদের পর্ব শেষ হওয়া মাত্রই যখন স্রোত হাসাহাসি করতে থাকে রাই এবং অনির্বাণকে নিয়ে, ঠিক তখনই নীলু এসে বলতে থাকে, স্রোত তোকে একটা মেজো বোন হিসেবে একটা ভালো উপদেশ দিচ্ছি, আশা করি তুই এর কথাটা অন্তত কানে তুলবি। তখন স্রোত বলতে থাকে, হ্যাঁ তোর মুখ থেকে যখনই কোনো কথা বেরোয় সেটা তো বিষের মতনই বের হয়, আসলে আমি শুনতে খুব একটা ইচ্ছুক না, তারপরও তুই তো না বলে যাবি না, তুই বরঞ্চ বলেই ফেল। ওদিকে নীলু বলতে থাকে যে দেখ, আমি তোকে একটা কথা বলছি, আগের বার তো তুই দেখেছিস যে দিদিভাই যখন একবার কোনো কিছু মুখ দিয়ে বলে তখন সেটা সে করেই ছাড়ে, তখন কিন্তু ও গতবার আমাকে সূর্যর সাথে লাগিয়ে দিয়েছিল, তারপরে শেষমেশ বিয়ের পিড়ি থেকে ও পালিয়ে গিয়ে আমাকে বসিয়ে দিয়েছিল, আর তারপরে তো আমার কি হয়েছে সেটা তুই ভালোই দেখতে পেরেছিস। তাই আমি এবার বলছি যে দিদিভাইকে দিয়ে কোনো রকম কোনো বিশ্বাস নেই তো। ওর তারপর যখন তখন মত ঘুরে যায়, তো ওর যদি লাস্ট মিনিটে এসে ওর মত পাল্টে দেয় যে ও আর অনির্বাণ এর সাথে বিয়ে করবে না, তখন কিন্তু ও তো ওর জায়গায় নির্ঘাত তোকে বসিয়ে দিবে, তাই আমি তোকে অ্যালার্ট করে দিচ্ছি। তখন দেখবি কি, যদি একবার তোর বিয়ে হয়ে যায় তখন তোর এই ডাক্তার হওয়ার স্বপ্নটা একবারে নিচে যাবে। তখন এই কথা শোনা মাত্রই স্রোত চিৎকার করে উঠে আর বলতে থাকে, দিদিভাই কিছু তো বলে আর আগে একটু বুঝে শুনে বল, তুই কি মুখে কোনো রকম কোনোদিনও লাগাম টানবি না, না কি হয়েছে এটা কি তোর, বল। ওদিকে রাই বলতে থাকে, আচ্ছা থাম না, ওর যা ইচ্ছে ও সেটা বলেছে তাই বলে তোর এরকম করে রিয়াক্ট করতে হবে কোনো কথা আছে? স্রোত বলতো, আমি তোকে কি এটাই শিখিয়েছি? তখন স্রোত বলতে থাকে, দিদিভাই আমরা কেউই তো কোনো রকম কোনো খারাপ শিক্ষা পাইনি, কিন্তু ও কোথা থেকে এই শিক্ষাটা পেয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। ও একের পর এক সেই সকাল থেকে তোকে টন্ট মেরে বলেই যাচ্ছে, আর তুই সেই ধৈর্য ধরে তুই একের পর এক ওর এই টন্টগুলোকে মেনে নিচ্ছিস, কিন্তু তাই বলে যে আমি রিয়াক্ট করবো না সেটা কিন্তু আমি দিদিভাই একবারও বলিনি, তাই আমার কাছ থেকে এই জিনিসটা একদমই তুই এক্সপেক্ট করিস না। আচ্ছা নীলু দিদিভাই, তুই যে আমাকে একটু আগে বললি যে দিদিভাইয়ের যে কোনো সময় মদ ঘুরে যেতে পারে, তুই আমাকে একটা কথা বলতো, তখন যখন সূর্যর দাদাভাইয়ের পাশে তোকে বসানো হয়েছিল তখন কি তুই বাচ্চা মেয়ে ছিলি? তুই কি তখন কোনো কিছুই বুঝতে পারিসনি? তুই তো তখন আমার জানার মতো অ্যাডাল্ট ছিলি, তাই না? তাহলে তোর যথেষ্ট পরিমাণে বোঝার বয়সটা হয়েছিল যে বিয়ে জিনিসটাকে, আর তুই আদৌ সূর্য দাদাভাইয়ের সাথে বিয়েটা করতে রাজি কি না তুই সেটা একবার নিজে থেকে ভাববি না? যেই দিদিভাই তোকে বললো ওর জায়গায় গিয়ে বসে পড়তে, তুই ওরকম একবারে সিধে সাদা বাচ্চার মতন তুই ওখানে গিয়ে বসে গেলি। তুই কি আমাকে এতটাই ছোটো ভাবিস যে আমি কোনো কিছুই বুঝতে পারি না? আসলে তো তোর মনেও খুঁড়ছিল, তোর তো সেই প্রথম থেকেই সূর্য দাদাভাইয়ের উপরে একটা ক্রাশ ছিল, আর সেই ক্রাশে খাওয়ার পর থেকেই তো তুই এই ইচ্ছাতেই ছিলিস যে যে কোনো মূল্যে যাতে সূর্য দাদাভাইয়ের সাথে তোর বিয়েটা হয়ে যায়, তাই না? এখন যখন তোর এই ইচ্ছাটা পূরণ হয়েছে, অমনি যখন সবাই তোর দিকে আঙুল তুলেছে, তখন তুই টোটালি সব দোষটা রায় দিদিভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে তুই নিজে নির্দোষ সেজে গেলি, তাই না? তুই কি মনে করিস আমি কোনো কিছু বুঝতে পারি না? দেখ দিদিভাই সকলেই সব কিছু দেখে, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র তোর দিকে তাকিয়ে কেউ কোনো রকম মুখ খোলার চেষ্টা করে না, কিন্তু আজকে আমি চুপ থাকতে পারলাম না, কারণ তুই যে পরিমাণে দিদিভাইকে আঘাত করছিস, সে তারপরে আমি যদি চুপ করে থাকি তাহলে এটা দিদিভাইয়ের প্রতি করা অন্যায় হবে। ওদিকে রাই বলতে থাকে, শোন নীলু, তুই একের পর এক দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলেও তোর দোষটা খুব একটা কমে যাবে না। তুই এটা ভুলে যাচ্ছিস কেন বলতো? যে আমি না হয় তোকে জোর জবস্তি করে ও বাড়িতে দিয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো তোকে সূর্যের সাথে আমি যথেষ্ট পরিমাণে অ্যাডজাস্ট করতে দেখেছি, তার সত্ত্বেও তুই নিজের সংসারটা সূর্যের সাথে কী করে টেকাতে পারলি না বলতো? আমি তো তখন তোদের মাঝখানে ছিলাম না, আমি তো পুরোপুরি সূর্যকে তোর কাছে দিয়ে দিয়েছিলাম, তার সত্ত্বেও তুই পারলি না কেন বলতো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।